আচ্ছা, আমরা গতদিন যা পড়েছি সেগুলো কি? সেগুলো ছিল এরকম যে আমরা শক্তি স্তর নিয়ে আমরা কথা বলেছি। শক্তি স্তর নিয়ে আমরা যে কথা বলেছি, শক্তি স্তর নিয়ে সেখানে আমরা দেখেছিলাম যে কতগুলো পরমাণু যদি আইসোলেটেড অবস্থায় থাকে, যেরকম সোডিয়ামেরই যদি কতগুলো পরমাণু আমি যদি ধরি এরকম, তাকে যদি একটা বক্সের ভিতরে রেখে এখানে দিই, এখানে যদি তাকে একটা বক্সের ভিতরে যদি আমরা ঢুকাই, আইসোলেটেড রাখি, এখানে যদি সোডিয়াম, তাহলে একেও যদি একটা এরকম বক্সের ভিতরে আলাদা করি, একটার সাথে আর একটা সম্পর্ক যদি না থাকে, তাহলে ওর যে প্রথম কক্ষপথের শক্তি যা থাকবে, দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের যে শক্তি ওখানে একটা আছে, তাহলে দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি হয়তো এখানে থাকবে, তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি থাকবে। তাহলে ওর প্রথম কক্ষপথের শক্তি যদি হয় 10 জুল, দ্বিতীয় কক্ষপথের শক্তি যদি হয় 15 জুল, তৃতীয় কক্ষপথের শক্তি যদি হয় 20 জুল, তাহলে এই যে আলাদা করে আইসোলেটেড যে পরমাণুটা আছে সোডিয়াম পরমাণু, ওরও প্রথম কক্ষপথের শক্তি কত হবে? ওই 10 জুলই হবে। দ্বিতীয় কক্ষপথের শক্তি কত হবে ইলেকট্রনের? কত হবে? এটা 15 জুলই হবে। আর তৃতীয় কক্ষপথে এটা 20 জুল হবে। এখানেও সেম। কেন? আইসোলেটেড আছে, তারা একটা আর একটার উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারতেছে না। ফলে আমরা যদি তাদের শক্তি স্তর যদি আমরা অঙ্কন করি, এদিক বরাবর যদি আমরা শক্তি রাখি আর এদিক বরাবর যদি আমরা পরমাণুর সংখ্যা বসাই, পরমাণুর সংখ্যা, তাহলে পরমাণুর সংখ্যা বলতে এখানে একটা সোডিয়াম বারের মধ্যে হাজার হাজার কোটি সোডিয়াম পরমাণু আছে। তাহলে এই সোডিয়াম পরমাণু যে হাজার হাজার কোটি সোডিয়াম পরমাণু আছে, সেই সোডিয়াম পরমাণু যদি আমরা ওখানে বসাই, তাহলে আমরা এখানে দেখতে পারবো এই যে এই সোডিয়ামের এইটা হলো প্রথম কক্ষপথের শক্তি, এটা দ্বিতীয় কক্ষপথের, এইটা তৃতীয় কক্ষপথের, এটা ইয়ন, এইটা ই2, এইটা হয়তো ই3। তাহলে প্রথম কক্ষপথের এই পরমাণুর জন্য প্রথম কক্ষপথের শক্তি যদি 10 হয়, 10। দ্বিতীয় পরমাণু, এটা হলো প্রথম পরমাণু, এটা হলো দ্বিতীয়, এটা হলো তৃতীয়, এটা হলো চতুর্থ, এটা হলো পঞ্চম, এটা হলো ষষ্ঠ, এরকমের যত কোটি বিলিয়ন পরমাণু তুমি বসাও, তাহলে প্রথম কক্ষপথের মানে প্রথম পরমাণুর, এই প্রথম পরমাণুর প্রথম কক্ষপথের শক্তি 10, দ্বিতীয় পরমাণুর প্রথম কক্ষপথের শক্তিও 10, তৃতীয় পরমাণুর প্রথম কক্ষপথের শক্তিও 10। এগুলো যোগ করলে আমরা এরকম সরলরেখা পেয়েছিলাম, যেটাকে আমরা শক্তি স্তর বলেছি। এটা আইসোলেটেড অবস্থা এবং শক্তিটা কনস্ট্যান্ট। এবং দ্বিতীয়টা 15, তাহলে প্রথম কক্ষপথের মানে প্রথম পরমাণুর দ্বিতীয় কক্ষপথের শক্তি 15, দ্বিতীয় পরমাণুর দ্বিতীয় কক্ষপথের শক্তি 15, তৃতীয় পরমাণুর দ্বিতীয় কক্ষপথের শক্তি 15, সব 15। এটা হলো সব 20 এরকম। কিন্তু আমরা গতদিন দেখেছি যদি তাদের ভিতরে ইন্টারঅ্যাকশন থাকে, যখন তাদেরকে একত্রিত করা হয়, সোডিয়াম পরমাণুর এখানে তোমার সোডিয়াম আছে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন, তাহলে এই সোডিয়ামকে যদি আমরা এভাবে যদি আমরা একত্রিত করি, পাশাপাশি যদি রাখি, তাহলে একটা আরেকটার উপরে যদি এখানে প্রভাব বজায় মানে প্রভাব বিস্তার করে, তখন তখন দেখা যাচ্ছে যে এই তাদের কক্ষপথগুলোর শক্তি আর এই রকম থাকে না। তখন কি হয়? শক্তির ভেরিয়েশন আছে। তখনও কিন্তু তোমার এই লেখচিত্র কিন্তু এরকমেরই, যে তুমি এক্স অক্ষ বরাবর এখানে শক্তি রাখলা আর এখানে তোমার পরমাণুর সংখ্যা বসাইলা, পরমাণুর সংখ্যা বা ইলেকট্রনের সংখ্যা আমরা পরমাণুর সংখ্যা দিয়ে ব্যাখ্যা করলেই সেখানে আরো সুবিধা হয়। তাহলে শক্তি ইয়ন, প্রথম কক্ষপথের শক্তি ই2, দ্বিতীয় কক্ষপথের শক্তি ই3, তৃতীয় কক্ষপথের শক্তি। তাহলে এভাবে আমরা যদি এখানে এখানে এই পরমাণুর প্রথম কক্ষপথের শক্তি 10 জুল হয়, এখানে যেটা ছিল আইসোলেটেড অবস্থায়, এখন আর হয়তো 10 জুল না, এখন আছে হয়তো বা 8.5 জুল, এইটা আছে হয়তো বা 9.3 জুল, এইটা আছে হয়তো বা 10.2 জুল, এইটা আছে হয়তো বা
10.5 জুল প্রথম কক্ষপথের শক্তি। তাহলে দেখো প্রথম কক্ষপথের শক্তি কিছু কমে গেছে, কিছু বেড়ে গেছে, এখন আর আগের মতো আর 10। কারণ কি? কারণ এই কক্ষপথ প্রথম কক্ষপথেরই উপরই যখন তারা একত্রিত অবস্থায় থাকে তখন আকর্ষণ বিকর্ষণ বিভিন্ন প্রভাব কাজ করে, যার কারণে কক্ষপথের শক্তি। এখন যদি এই পরমাণুর প্রথম দ্বিতীয় তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এরকম পরমাণুর সংখ্যা ধরে প্রথম পরমাণুর শক্তি যদি আমি দেখি, প্রথম কক্ষপথের 8.5, পরেরটা দেখলাম 10.10, এরপরটা দেখলাম 9.2, তাহলে এগুলো যদি আমরা যোগ করি, আর রেখা পাচ্ছি না, তাহলে এগুলো যদি আমরা যোগ করি তাহলে এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের হিসাব পাচ্ছি, যেটাকে আমরা বলতেছি শক্তি ব্যান্ড, যেটাকে আমরা বলতেছি শক্তি ব্যান্ড, শক্তির একটা পাল্লা। তাহলে এটা প্রথম শক্তি ব্যান্ড। এরপরে আবার এটা এরকম একটা পাওয়া যাবে যেটাকে আমরা বলবো দ্বিতীয় শক্তি ব্যান্ড। এখানে একটা পাওয়া যাবে, সেটা হলো তৃতীয় স্তরের শক্তিগুলো এলোমেলো থাকবে, তৃতীয় শক্তি ব্যান্ড। এগুলো শক্তি ব্যান্ড। তো শক্তি ব্যান্ড কখন হয়, শক্তি স্তর কখন হয়, আমরা স্পষ্ট ভাবে বুঝলাম। শক্তি ব্যান্ড হয় যদি পরমাণুগুলো এভাবে একত্রিত অবস্থায় থাকে, একটা মেটাল তৈরি করে তখন। আর যদি শক্তি স্তর পাওয়া যাবে, এরকম রেখা পাওয়া যাবে, একই মানের কনস্ট্যান্ট মানের শক্তি পাওয়া যাবে, প্রতিটা কক্ষপথের একই শক্তি পাওয়া যাবে যদি তারা আইসোলেটেড অবস্থায়। এইখানে এদের ভিতরে এক একটা গ্যাপ আছে, এক শক্তি স্তর থেকে আর এক, মানে এক শক্তি ব্যান্ড থেকে আর এক শক্তি ব্যান্ডের একটা গ্যাপ আছে। তোমার এই শক্তি ব্যান্ড এখানে যদি তোমার হয় 10 থেকে, সে মনে করো তাহলে এখানে তো তোমার ছিল 10, 15, 20, তাহলে এটা হইলো হয়তো বা তোমার এখন 9 থেকে মনে করো 11, এইটা হইলো তোমার 14 থেকে মনে করো 16, এইটা হইলো তোমার 19 থেকে মনে করো 21। তার মানে এখানে 19 থেকে 21 শক্তি সম্পন্ন যত স্তরের আছে, স্তর আছে তার সব এখানে। তাহলে কোন কোন এই স্তরের, এটা হলো তোমার তৃতীয় কক্ষপথে, তাই তৃতীয় কক্ষপথের শক্তি তোমরা কেমিস্ট্রিতে পড়েছো যে শক্তি রাশিমালা বের করছো, তৃতীয় কক্ষপথের শক্তি সোডিয়ামের সবসময় একই মানই বের হওয়ার কথা, কিন্তু এখানে একই মান বের হবে না, কিছু পার্থক্য থাকবে। কেন থাকবে সেটা তোমরাও জানো, এই যে পারস্পরিক প্রভাব, আকর্ষণ বিকর্ষণ। যার এখানে একটা জিনিস আবারও আমি স্পষ্ট করে দেই, সেটা হলো যে তোমার কোন ইলেকট্রনের যদি শক্তি 13 জুল হয় বা 12 জুল হয় অথবা 13 জুল, 12 জুল অথবা 13 জুল, তাহলে এই লেখচিত্র অনুযায়ী ওই ইলেকট্রনের অবস্থানটা পাওয়া উচিত এখানে 9 থেকে 11, 12 তার একটু উপরে এখানে, আবার 13 জুল হলে তার একটু উপরে, কিন্তু 14 জুল যদি হয় তাহলে ওই ইলেকট্রনটা পাওয়া যাবে এখানে, বা পরমাণুটা পাওয়া যাবে এখানে। তাহলে এখানে আর এখানে এই 12 এবং 13 জুলের পরমাণু পাওয়া যায়, কিন্তু এইখানে এইখানে কোনো শক্তি এখানে নেই, মানে এখানে থাকতে হবে পরমাণুটাকে। যদি কোনো পরমাণুর তোমার দ্বিতীয় কক্ষপথের শক্তি 12 জুল হয় বা 13 জুল হয়, তাহলে সেই দ্বিতীয় কক্ষপথের শক্তি এইটা হলে সেই শক্তি স্তরটা হতে হবে এখানে, বা ইলেকট্রনের শক্তি যদি 12 জুল বা 13 জুল হয় তাহলে এর মধ্যে থাকতে হবে এখানে। কিন্তু এই যে জায়গা, এই জায়গাটার নাম হইলো, এই দুইটা গ্যাপের মাঝখানের যে জায়গা, এই জায়গাটার নাম হইলো নিষিদ্ধ গ্যাপ, নিষিদ্ধ অঞ্চল। এটা তোমরা অলরেডি পড়ে ফেলেছো। নিষিদ্ধ অঞ্চল মানে কি, ওর নামটা কেন দেওয়া হয়েছে, কারণ নিষিদ্ধ, ওই জায়গায় কোনো কিছু থাকা নিষিদ্ধ, কোনো কিছু থাকতে পারবে না, তার মানে কোনো ইলেকট্রন অবস্থান করতে পারবে না। তাহলে এখানে ওই 12 জুল 13 জুলের কোনো ইলেকট্রন এর ভিতরে থাকতে পারবে। তাহলে কোন ইলেকট্রনের শক্তি নিঃসন্দেহে 12 জুল বা 13 জুল হওয়া সম্ভব না। যদি 12 জুল বা 13 জুল হতোই তাহলে তো এখানে থাকতে বাধ্য, কিন্তু যেহেতু ইলেকট্রনই থাকতে পারবে না, সুতরাং তার শক্তিটাও 12 বা 13 হতে পারে, আবার হয় 14। তার মানে কোন ইলেকট্রনকে তোমার যদি শক্তি 11 জুল হয়, তাকে 3 জুল শক্তি যদি দাও
তাহলে 14 জুল শক্তি হবে, তাহলে এখানে আসতে পারে। কিন্তু যদি 2 জুল শক্তি দাও, 13 জুল শক্তি হইলো, 13 জুল নিয়ে কিন্তু সে এখানে থাকতে পারে। এই জন্য ওই 2 জুল সে খাবেও না, এটা গতদিন আমরা বলেছি, এখানে আমরা আবার এখানে দেখলাম। তাহলে এই যে অঞ্চলটা, এটাকেও বলা হয় নিষিদ্ধ অঞ্চল। এই অঞ্চল এখানেও কোনো ইলেকট্রন থাকতে পারে। তাহলে নিষিদ্ধ অঞ্চলের বিষয়ে আমরা একটু দেখলাম। এখন আমরা আরেকটু দেখবো। তাহলে তাহলে আমরা শক্তি স্তর দেখলাম, শক্তি ব্যান্ড দেখলাম, সেখানে নিষিদ্ধ অঞ্চল দেখলাম। এখন একটু বিষয় একটু আমরা খেয়াল করো তোমরা, যে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড। যোজন ইলেকট্রন, পরিবহন ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন, এই শব্দগুলো আমরা বারবার বলি। এই শব্দগুলো আমরা বলি, আমরা চিনি, জিজ্ঞেস করলে বুঝি, কিন্তু যদি বলি মুক্ত ইলেকট্রন কি, তখন আবার কেমন জানি ব্যাখ্যাটা ঠিক মতো দিতে পারি না। কারণ এই বিষয়গুলো আমরা বুঝি, এই চ্যাপ্টারে সবই বুঝি, আবার কি জানি বুঝি না। তাই বিষয় এই জন্য চ্যাপ্টারটা একটু ভালোভাবে আস্তে আস্তে বারবার 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 পড়তে হয়। এখানে ভাষাগত ইনফরমেশন গুলো বেশি কাজে লাগে। এই ইনফরমেশন গুলো একটু জেনে রাখতে হয় এবং শক্তভাবে রাখতে হয়। তুমি এখন পড়লা, ইনফরমেশন যতটুকু মাথায় থাকবে, একটু পরে দেখবা অনেক ইনফরমেশন চলে যাবে। আবার তুমি রিভিশন দিবা, দেখবা যে ইনফরমেশন আরো বেশি গ্যাদার করবে। তাহলে ওগুলো তুমি বারবার পড়ে পড়ে এই ইনফরমেশন গুলো তুমি মাথায় রাখবে। এই কথার ভিতরে কিন্তু আমাদের এই কথাবার্তার ভিতরেই অনেক ইনফরমেশন বের হয়ে আসে। এখানে এখানে তুমি দেখো যে তোমার সোডিয়ামের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাই সোডিয়ামের তুমি ইলেকট্রন বিন্যাস যদি আমরা আঁকি, অথবা যদি আমরা কপারের ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে আমরা কি দেখতে পারি? তাহলে আমরা দেখতে পারি যে এর কক্ষপথে এরকমের সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11টা ইলেকট্রন আছে। দুইটা, এখানে এই দুইটা, চারটা, ছয়টা, আটটা, আর এখানে 11টা, একটা দিতে 10টা, একটা 11। তাহলে সোডিয়ামের এটা হলো প্রথম কক্ষপথের ইলেকট্রন, এইটা হলো দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন, এইটা হলো তৃতীয় কক্ষপথের ইলেকট্রন। এই তৃতীয় কক্ষপথের যে ইলেকট্রন, এটাকেই বলা হয় যোজন ইলেকট্রন। এটাকে যোজন ইলেকট্রন কেন? কারণ একটা সোডিয়াম যখন আরেকটা সোডিয়ামের সাথে যুক্ত হয়, অথবা একটা সোডিয়াম যখন আরেকটা ক্লোরিনের সাথে যুক্ত হয়, তখন ক্লোরিনের আউটার শেলে ইলেকট্রন থাকে 7টা। ইলেকট্রন বিন্যাস করলে সেখানে তোমরা দেখবা সোডিয়ামের থাকে একটা। সোডিয়াম কি করে? ওই একটা ক্লোরিনকে দিয়ে দেয়, ক্লোরিন একটা নিয়ে নেয়। তাহলে আউটার শেল মানে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের সাথে তাদের আদান প্রদান, অথবা সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের সাথে তাদের শেয়ারিং হয়। যখন একটা সোডিয়াম আর একটা সোডিয়ামের সাথে যুক্ত হয়, তখন তারও কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এই দুইটা তারা শেয়ারিং করে হিলিয়ামের ইলেকট্রন অর্জন করে, তখন তারা সুস্থিত অবস্থায় আসতে চায়। যখন একটা সোডিয়াম আর একটা সোডিয়ামের সাথে যুক্ত হয়, তখনও তাদের সর্বশেষ স্তরে ইলেকট্রনের মধ্যে একটা বন্ধন হয়, সমযোজী বন্ধন, অথবা একটা ক্লোরিন একটা সোডিয়ামের সাথে যখন যুক্ত হয়, তখন তাদের সর্বশেষ স্তরে ইলেকট্রনের মধ্যে আদান প্রদান ঘটে, সেখানে আয়নিক বন্ধন তৈরি। কিন্তু ওই বন্ধন তৈরি করতে অংশগ্রহণ করলো কিন্তু সর্বশেষ স্তরের ইলেকট্রন, এই জন্য ওটাকে বলা হয় যোজন ইলেকট্রন। ওই ইলেকট্রন দিয়ে তার যোজনীয় নির্ধারণ। তাই যোজন ইলেকট্রন সর্বশেষ কক্ষপথের। তাহলে এই যে সর্বশেষ কক্ষপথের আমাদের যে শক্তি ব্যান্ড, এটাকে কিন্তু বলা হয় যোজন ব্যান্ড। 1, 2, 3, এই যে 3 নাম্বারের যে ব্যান্ড, এটা হইলো আমার যোজন ব্যান্ড। যোজন ব্যান্ড, এই জন্য আমরা যোজন ব্যান্ড। এখন তোমার এখানে যদি আমি কোনোভাবে যদি তাপ দেই, শক্তি যদি দেই, তাহলে এখানের ইলেকট্রন মুক্ত হয়ে প্রথম কক্ষপথের ইলেকট্রনের উপর শক্তি দেবে। সে কি করবে? হয় দ্বিতীয় কক্ষপথে যাবে, আরো বেশি শক্তি দিলে তৃতীয় কক্ষপথে যাবে, আরো বেশি শক্তি দিলে এর উপরে চলে যাবে। এর বাহিরেও কক্ষপথ আছে, কিন্তু সেটা সোডিয়ামের আর ইলেকট্রনের সংখ্যা নেই বিধায় ওই কক্ষপথে আর কোনো ইলেকট্রন আমরা দিতে পারছি না। আমরা তো তৃতীয় কক্ষপথেও আরো সোডিয়ামের ইলেকট্রন দিতে পারতাম, 18টা পর্যন্ত দিতে পারতাম, কিন্তু নাই, দিতে পারছি না।
যদি 18টা থাকতো, মানে 18টা দেওয়ার মতো হয়তো দিতাম, এরপরেও যদি এক্সট্রা থাকতো তাহলে পরের কক্ষপথে যেতাম। তাহলে সোডিয়ামের উপরে আরো কক্ষপথ আছে, কিন্তু সেগুলা ব্ল্যাঙ্ক, ফাঁকা ফাঁকা। তাহলে যদি এখানে কোনোভাবে প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি বাড়ানো হয়, তাহলে ওই ইলেকট্রন লাফিয়ে দ্বিতীয় কক্ষপথে যেতে পারে, তৃতীয় কক্ষপথে যেতে পারে, আরো শক্তি দিলে সে তার পরবর্তী কক্ষপথেও সে যেতে পারে। এইখানে একটা মজার বিষয়, এখানে তোমার যে প্রথম কক্ষপথের ইলেকট্রন সে কিন্তু নিয়ন্ত্রণাধীন, নিউক্লিয়াস কিন্তু তাকে নিয়ন্ত্রণ করছে এবং এই নিউক্লিয়াসের চারদিকে সে ঘুরছে। দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনও নিয়ন্ত্রণাধীন, সে ওর চারদিকে ঘুরছে, নিউক্লিয়াস তাকে নিয়ন্ত্রণ করছে। তৃতীয় কক্ষপথের ইলেকট্রনও নিয়ন্ত্রণাধীন ইলেকট্রন তাকেও নিয়ন্ত্রণ করছে। কিন্তু যদি কোনোভাবে ইলেকট্রন এখান থেকে আমি এত বেশি শক্তি দিলাম, অথবা এই যোজন ইলেকট্রনের উপরেই আমি শক্তি দিলাম, এ লাফিয়ে এই কক্ষপথে চলে আসছে, তখন এখানে এইটাকে বলা উচ্চতর কক্ষপথে আসলো। এই জায়গায় এসে সে ঘুরতে থাকবে বা তার মতো চলতে থাকবে, এই জায়গায় এসে সে নিয়ন্ত্রণ হারায়, তার উপরে আর তার কারণ সোডিয়ামের স্ট্রাকচার 3 পর্যন্ত স্তর, নিউক্লিয়াসের নিয়ন্ত্রণ ওই 3 পর্যন্ত, ওভাবেই তার বৈশিষ্ট্য। যখন ইলেকট্রন হায়ার লেভেলে যায়, এই কক্ষপথের উপরে নিউক্লিয়াসের কোনো নিয়ন্ত্রণ নেই, কারণ ওটা নিউক্লিয়াসের সোডিয়ামের অ্যাসাইন করা কক্ষপথ না। তাহলে কি হবে? যেখানে নিয়ন্ত্রণ নেই সেখানে সে যাযাবর, স্বাধীন, মুক্ত। এই ইলেকট্রনটা ঘুরতে থাকবে, এই ইলেকট্রনকেই মুক্ত ইলেকট্রন। তাই মুক্ত ইলেকট্রন কি? মুক্ত ইলেকট্রন হলো যার উপরে কোনো বিধি নিষেধ নাই, যাকে কেউ কখনো নিয়ন্ত্রণ করতে পারে না, যে স্বাধীন বা মুক্তভাবে চলাচল করে, অবাধ যার চলাফেরা, সে মুক্ত ইলেকট্রন। তাই মুক্ত ইলেকট্রন থাকে কোথায়? মুক্ত ইলেকট্রন কিন্তু এর এই যে তোমার যে অ্যাসাইন করা কক্ষপথ গুলা, ওর ভিতরে কোনো জায়গায়, ওর বাইরে, নিয়ন্ত্রণের বাইরে। এবং সে যেখানে থাকে ওই কক্ষপথটাকে বলা হয় পরিবহন কক্ষপথ, আর ওই কক্ষপথের যে শক্তি সেটাকে বলা হয় পরিবহন ব্যান্ড। মানে পরিবহন, সেখানে সে স্বাধীনভাবে ছুটোছুটি পরিবহন করতে পারে, চলাচল করতে পারে, অবাধ চলাফেরা। এই জন্য এই যোজন ব্যান্ডের উপরে একটা পরিবহন ব্যান্ড আমাদের থাকে। পরিবহন ব্যান্ড, সেখানে শক্তি নিয়ে যদি কোনো ইলেকট্রন আসতে চায়, আসতে পারে, সে স্বাধীনভাবে সেখানে চলাচল। এই যে সোডিয়াম, এই সোডিয়ামের উপরে আরো একটা কক্ষপথ এখানে আছে, যেটাকে আমরা বলি এখানে এই পরিবহন, এটার নাম হলো পরিবহন ব্যান্ড। এখানেও যোজন ব্যান্ড, এবং এই যে পরিবহন ব্যান্ড, এই যে পরিবহন ব্যান্ড, আর এইটা হলো আমার যোজন ব্যান্ড, এর মাঝখানেও এখানেও কিন্তু গ্যাপ আছে, এটাকেও কিন্তু বলা হয় নিষিদ্ধ অঞ্চল। নিষিদ্ধ অঞ্চল। পরিবহন ব্যান্ডটা কোথায় আসলো, কখন আসলো, কিভাবে আসলো? মুক্ত ইলেকট্রন কি হলো? তাহলে বোঝাই যাচ্ছে মুক্ত ইলেকট্রনের উপরে কোনো নিউক্লিয়াসের নিয়ন্ত্রণ নেই, সে নিয়ন্ত্রণ হারাইছে। তাহলে মুক্ত ইলেকট্রন ওরা যারা শক্তি নিয়ে কক্ষপথ থেকে বের হয়ে আসে, অবাধে চলাফেরা করতে পারে, তাদেরকে মুক্ত ইলেকট্রন। এবং পরিবহন ব্যান্ডটি সাধারণত তারা থাকে ওখানে বসে, তারা স্বাধীনভাবে চলাচল। এখন কথা হইলো তোমার এই যে যোজন ব্যান্ডের ইলেকট্রন পরিবহন ব্যান্ডে আসে, পরিবহন ব্যান্ড মুক্তভাবে চলাচল। আমি যদি এক টুকরো কপার নিই, কপারে মুক্ত ইলেকট্রন থাকে, কপার পরিবাহী। আমি সিলিকন যদি নিই, অর্ধ পরিবাহী। আমি যদি রাবার নিই, অন্তর। এই যে পরিবাহী, অর্ধ পরিবাহী, অন্তরক, এই নামকরণ গুলো আসছে, কেন আসছে, কিভাবে আসছে? তাহলে তুমি দেখো যে কপার যদি নাও, এটা একটা কপারের খন্ড,
কপারের বার, কপার। এই কপারে রুম টেম্পারেচারে কক্ষ তাপমাত্রায় তোমার কক্ষ তাপমাত্রা তোমার মুক্ত ইলেকট্রন সংখ্যা, কক্ষ তাপমাত্রায় মুক্ত ইলেকট্রন সংখ্যা 8.5 into 10⁻22 per cm³ for copper। এটা মোটামুটি হিসাব করে এটা আমরা জানি, এর কিছু কম বেশি হলে হতে পারে, কিন্তু মোটামুটি এরকম একটা অ্যাভারেজ মান ধরা। কক্ষ তাপমাত্রায় মুক্ত ইলেকট্রনের সংখ্যা 1.5 into 10⁻10 per cm³ for সিলিকন। তাহলে তুমি দেখো যে সিলিকনের যে একটা বার, আমি যদি এখানে কপারের একটা বার নিই আর সিলিকনের যদি এখানে একটা এরকম বার নিই, এটা যদি সিলিকনের বার হয় আর এটা যদি কপারের বার, তাহলে এই কপারে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মানে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার প্রস্থ এবং 1 সেন্টিমিটার উচ্চতা, এতটুকু আয়তন। তাহলে সেটা খুবই সামান্য, তুমি যদি মেপে দেখো এরকম একটু অংশ, তাহলে এই অংশের ভিতরে কপারের মুক্ত ইলেকট্রনের সংখ্যা। তাহলে বুঝো এইটা যদি তুমি লিখতে চাও, লিখে হিসাব করতে চাও, তোমার হিসাব করা অত্যন্ত কষ্ট হয়ে যায়। কত হাজার হাজার বিলিয়ন কোটি ইলেকট্রন আছে, কিন্তু সিলিকনের সেই তুলনায় কম, তবে সিলিকনেরও কম না, ওই তুলনায় কম। তাহলে এই কক্ষ তাপমাত্রায় যে এত সংখ্যক মুক্ত ইলেকট্রন আছে, তাহলে এই যে মুক্ত ইলেকট্রন গুলো সাধারণত আসে কোন জায়গা থেকে আসে? কপারেরও তো একটা ইলেকট্রন বিন্যাস আছে সোডিয়ামের মতো, পারমাণবিক সংখ্যা কত? 29। তাহলে সেই পারমাণবিক সংখ্যা নিয়ে তোমরা যদি কক্ষপথে ভাবে যদি ইলেকট্রন গুলো বসাও, তাই দেখবে ইলেকট্রন আছে। তার সর্বশেষ একটা কক্ষপথ আছে যেটাকে যোজন ব্যান্ড, আর যোজন ব্যান্ডের যে ইলেকট্রন, যোজন ইলেকট্রন, তাহলে কক্ষ তাপমাত্রায় ওই যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন সাধারণত ওখান থেকে সরে সরে পরের ধাপে যায়। সাধারণত কোনো একটা পরমাণু থেকে ইলেকট্রন ওই নিচের কক্ষপথ থেকে খুব একটা যায় না, বা যাওয়া কঠিন, কারণ তোমার এখান থেকে ইলেকট্রন আমি শক্তি দিলাম, এই ইলেকট্রনটা শক্তিতেই পরের ধাপে চলে যায়, কিন্তু প্রথম কক্ষপথে ইলেকট্রন পরের ধাপে আসতে গেলে অনেক বেশি শক্তি দিতে হয়। রুম টেম্পারেচার খুব সামান্য শক্তিতে, সামান্য শক্তিতে সাধারণত সর্বশেষ স্তরের ইলেকট্রনটাই তার উচ্চতর স্তরে যায়। তার মানে যোজন ব্যান্ডের ইলেকট্রন সাধারণত তার উপরে যায় পরিবহন ব্যান্ডে। এই যোজন ব্যান্ডের ইলেকট্রন যখন পরিবহন ব্যান্ডে যায়, যোজন ব্যান্ডের ইলেকট্রন যখন পরিবহন ব্যান্ডে যায়, তাহলে এখানে এটা খুব সামান্য তাপমাত্রায় যায়, রুম তাপমাত্রা, তখন সেটা মুক্ত ইলেকট্রন। এইটাই এই মুক্ত ইলেকট্রন। এবং কত যাচ্ছে কপারে বুঝতেছি। কপারের ক্ষেত্রে সাধারণত স্বাভাবিক তাপমাত্রায় যেহেতু এতগুলো মুক্ত ইলেকট্রন পাওয়া যায়, সুতরাং তার যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড খুব কাছাকাছি, তা নইলে এরকম যেতে পারে না। কারণ কক্ষ তাপমাত্রা মানে খুব বেশি শক্তি যে দিচ্ছ তাও না, তার মানে এই পরিবহন ব্যান্ড আর যোজন ব্যান্ড এর ভিতরে দূরত্বটা কাছাকাছি, এবং এরা এতই কাছাকাছি এরা ওভারল্যাপ করে। তাহলে তোমার কপারের জন্য আমার যে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ড এরকম যদি হয়, আমার যোজন ব্যান্ড এরকম আর পরিবহন ব্যান্ডটা হবে তাহলে এরকম। তাদের ভিতরে কমন জায়গা আছে,
মানে কোনো গ্যাপই নেই। তাহলে ওর একটা জিনিস কিন্তু একটু চিন্তা করলে বের হয় যে যোজন ব্যান্ডের সর্বনিম্ন শক্তির যে ইলেকট্রন, ও সামান্য একটু শক্তি পেয়ে যখন উপরে উঠে, ওর লাভ দিয়ে অন্য স্তরে যাওয়ার দরকার হয় না। যখন তোমার ওই যোজন ব্যান্ডেরই তো শক্তির লেভেল আছে, শক্তির লেভেল মনে করো 20 থেকে 25, 20 to 25। তাহলে এই যোজন ব্যান্ডের 20 জুল শক্তির যে ইলেকট্রনটা, সে রুম টেম্পারেচার থেকে শক্তি নিয়ে যখন 25 জুল শক্তিতে যায়, তখন সে যোজন ব্যান্ডেই থাকে, বাট যোজন ব্যান্ডের সর্বোচ্চ মানে পৌঁছায়, তখনই সে মূলত নিউক্লিয়াসের উপরে, তখনই সে মুক্ত হয়। মানে নিউক্লিয়াস ওই ইলেকট্রনের উপরে তখনই প্রায় নিয়ন্ত্রণ হারায়, মানে হারায়। ওই নিউক্লিয়াস তখন সে প্রায় নিয়ন্ত্রণ সে হারায়। তাহলে এই যোজন ব্যান্ডের যে উচ্চ শক্তির ইলেকট্রন গুলা, তাদের উপরে নিউক্লিয়াসের নিয়ন্ত্রণ ওইভাবে খুব একটা থাকে না বললেই। আর উচ্চ শক্তির যে ইলেকট্রনটা, মানে এই যোজন ব্যান্ডের সর্বোচ্চ শক্তি 25 জুল ইলেকট্রন থাকতে পারে, সে যদি রুম টেম্পারেচার আরো 3 জুল নেয়, তাহলে আরেকটু হয়তো উপরে, তখনও তো নিয়ন্ত্রণ হারায়। অথবা যোজন ব্যান্ডের সর্বোচ্চ মানেই প্রায় নিয়ন্ত্রণ হারায়। এই জন্য যে কোনো মেটালের জন্য, পরিবাহীর জন্য যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড তারা ওভার, তাদের মধ্যে কোনো নিষিদ্ধ গ্যাপ থাকে। তাহলে যে সকল পদার্থের মধ্যে নিষিদ্ধ গ্যাপ একেবারেই কম, নিষিদ্ধ অঞ্চল, তাদেরকে পরিবাহী বলে। অর্থাৎ পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে যদি নিষিদ্ধ অঞ্চল খুবই কম থাকে, তাদেরকে আমরা পরিবাহী বলি। যদি আরেকটু বেশি থাকে সেটাকে অর্ধ পরিবাহী বলি, যদি অনেক বেশি থাকে সেটাকে আমরা অন্তরক। তাহলে দেখো, পরিবাহী, অর্ধ পরিবাহী, অন্তরকের সংজ্ঞা তোমার কি পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ড থেকে আমরা দিতে পারি? অবশ্যই পারি। এটাকেই বলা হয় ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী, অর্ধ পরিবাহী, অন্তরক, এগুলার এইটাই ব্যান্ড তত্ত্বের আলোকে। আমরা আগে হয়তো শিখেছি ইলেকট্রনের পরিবাহিতা যার বেশি, যার মোটামুটি, যার একদমই, যার সবচেয়ে বেশি সে পরিবাহী, যার মোটামুটি সে অর্ধ পরিবাহী, যার একদমই নেই সে অন্তর। এখানে আমরা গ্যাপ দিয়ে এখন সংজ্ঞা পাবো। তাহলে গ্যাপ দিতে গেলে আমরা আগে ব্যান্ড বুঝলাম, তারপর ব্যান্ড তত্ত্ব থেকে গ্যাপের কম বেশি থেকে আমরা কোনটা পরিবাহী, কোনটা অর্ধ পরিবাহী, কোনটা অপরিবাহী সেটাকে আইডেন্টিফাই করি। এটাই হলো ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী, অর্ধ পরিবাহী এবং অন্তরকের ব্যাখ্যা। তাহলে এটা হলো পরিবাহীর জন্য। অর্ধ পরিবাহীর জন্য সাধারণত তোমার এখানে হয়তো এটা হলো যোজন ব্যান্ড আর এইটা হলো পরিবাহী ব্যান্ড, এর মাঝখানে গ্যাপ থাকে কিন্তু খুব সামান্য, আর অন্তরকের ক্ষেত্রে আরো বেশি। তাহলে এভাবে আমরা এই জায়গা থেকে মুক্ত ইলেকট্রন, পরিবহন ব্যান্ড, যোজন ব্যান্ড, এই বিষয়গুলো আমরা দেখব। এখন আমরা আসি যে আমাদের এই জায়গায় আমরা একটা জিনিস, যেহেতু অর্ধপরিবাহী এখন আমরা শিখে ফেললাম, অর্ধপরিবাহী কারা, সিলিকন ভালো অর্ধপরিবাহী। এখন প্রশ্ন হইল, কেন এখানে সিলিকনের পরিবাহিতা কম, কপারের পরিবাহিতা বেশি, তারপরও আমরা সিলিকন নিয়ে, এটা নিয়ে কেন এত মাতামাতি করছি, এত আলাপ আলোচনারই বা কি দরকার? কপার নিয়ে করলেই তো, আমাদের হাতে তো আছে সবচেয়ে ভালো মানের জিনিস, কিন্তু কপার তো অনেক ব্যয়বহুল, অনেক ভারী জিনিস। অর্ধপরিবাহী আমাদের হাতের কাছে আশেপাশে পড়ে আছে অজস্র। সিলিকন, তার থেকে আরো ভালো অর্ধপরিবাহী জার্মেনিয়াম, জার্মেনিয়াম একটু দামি, সিলিকন তো একদমই সস্তা। বাসার সামনে থাকলে মনে করো ফালাই দেওয়ার জন্য চেষ্টা করো। এখানে এখানে দেখা যাচ্ছে যে এই অর্ধপরিবাহীর কিছু বৈশিষ্ট্য খুঁজে পাওয়া গেছে, যদি তাদেরকে কোনোভাবে একটু
শক্তি দেওয়া যায়, সামান্য শক্তি দেওয়া যায় বা তাপমাত্রা বাড়ানো যায়, তাপ দেওয়া যায়, তাপমাত্রা বাড়ানো যায়, সামান্য শক্তি দেওয়া যায়, তখন ওর ভিতর থেকে বিভিন্ন কক্ষপথ থেকে খালি ছুঁড়ে ছুঁড়ে ঝাঁকে ঝাঁকে ইলেকট্রন বের হয়ে সব পরিবহন দেয়। প্রচুর পরিমাণ ইলেকট্রন সে মুক্ত, এই ক্যাপাসিটি অর্ধপরিবাহী আছে বিভিন্ন কক্ষপথ থেকে যে পরিবহন দেয়। অথবা যদি অর্ধপরিবাহীর ভিতরে কিছু ভেজাল মেশানো, এই ভেজাল বলতে ময়লা আবর্জনা, ডাস্টবিনের ওগুলা, অন্য কোনো পদার্থ যদি মিশ্রিত করা হয়, ডোপ করা হয়, ডোপ মানে ঢুকানো, ডোপিং, ডোপ টেস্ট, মানে ভিতরে অন্য কোনো পদার্থ সে মিশ্রিত, তার মানে কোনো একটা পদার্থের ভিতরে অন্য কোনো পদার্থ ঢুকানো হয়, ফেব্রিকেশন করা হয়। এটা কিন্তু অত সহজ কাজ না, এটা খুবই সূক্ষ্ম এবং খুব হাই থটের কাজ, যে তুমি সিলিকনের ভিতরে তুমি অন্য কোনো পদার্থ ঢুকাবা, কিভাবে ঢুকাবা, সুনিয়ন্ত্রিত ভাবে এবং সুন্দরভাবে ঢুকানো হয় এবং অত্যন্ত আধুনিক প্রযুক্তিতে সেটা করা হয়, সেটাকে আমরা ফেব্রিকেশন বলি। সেটা অনেক পরের বিষয়, সেটা তোমাদের এখানে নেই। এখানে তোমার যখন ঢুকানো হয় তখন তখন ওর পরিবাহিতা অনেক গুণ বেড়েছে, অনেক গুণ বেড়েছে। সে আর পরিবাহী কি, তার থেকেও মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেড়েছে। এই কারণে অর্ধপরিবাহী আমাদের কাছে এত পছন্দ। সে পিওর অবস্থায় বা স্বাভাবিক অবস্থায় হয়তোবা সে পরিবাহীর মতো অতটা স্ট্রং না, কিন্তু তার উপরে সামান্য কিছু কিছু করে দিলেই, প্রভাব বিস্তার করাতে পারলেই, তার উপরে করতে পারলেই, তখন দেখা যাচ্ছে যে তার পরিবাহীটা অনেক বেড়েছে। এই জন্যই আমরা অর্ধপরিবাহী নিয়ে কাজ করি এবং এত আমাদের কাছে প্রয়োজনীয়, গুরুত্ব। এখান থেকে আর একটা জিনিস তোমরা এখন বুঝবা, সেটা হলো তোমরা জানো ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স, এই দুইটা শব্দ তোমরা পরিচিত। বইটা একটা সাবজেক্ট আছে ইই, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক, হয়তো সিঙ্গুলার প্লুরাল নাম্বারে কখনো ট্রনিক বলে, কখনো ট্রনিক্স বলে। এখন তোমার এই যে ইলেকট্রিক্যালটা, ওই পরিবাহী নিয়ে যেখানে আলাপ আলোচনা হয় তারা ইলেকট্রিক্যাল। কপার, তার একটা মোটর জেনারেটর যদি খুলো, দেখবা কয়েল পেঁচানো, তার পেঁচানো, ফ্যান খুললে, তুমি যদি আগের কালের বড় বড় যন্ত্রপাতি গুলা, মেশিন ট্রাক্টর গুলো খুলে দেখো, মেশিনের যন্ত্রপাতি কপারের তার দিয়ে তোমার পরিবাহিতা করানো, ইলেকট্রিক্যাল। এখন মোবাইল খুলে, চার্জার খুলে, স্মার্ট টিভি গুলো খুলে, তাহলে তোমার নতুন যে আধুনিক যে ডিভাইস গুলো তুমি যদি দেখো, ল্যাপটপ খুলে দেখবে এর ভিতরে একটা সার্কিট আছে, মাদারবোর্ড আছে, সার্কিট আছে, সার্কিটে কি আছে, কিছু তোমার চিপস টিপস বসানো আছে, সেখানে আইসি আছে, সেখানে তোমার বিভিন্ন ইকুইপমেন্ট ওখানে আছে, সব ঢালাই ঢালাই দিয়ে ওর উপরে মোটা মোটা তার দিয়ে কানেকশন করে। এগুলো কারা? এগুলো সব অর্ধপরিবাহী। তাহলে অর্ধপরিবাহী যেখানে ব্যবহার করা হয়, বা অর্ধপরিবাহী যেখানে হিসাব নিকাশ হয়, বা অর্ধপরিবাহী যেখানে তড়িৎ পরিবহনের কাজে ব্যবহার করা হয়, সেগুলোকে আমরা বলি ইলেকট্রনিক্স। ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স। তাহলে আমরা তৃতীয় অধ্যায় পরিবাহী বা স্থির তড়িৎ, আমরা পরিবাহী চলতড়িৎ পড়েছি, সেখানে পরিবাহী দেখেছি, সেগুলোকে তাহলে আমরা সব ইলেকট্রিক্যাল। আর ইলেকট্রনিক্স, সেখানে আমরা সব অর্ধপরিবাহী নিয়ে এখন কথাবার্তা বলবো, এগুলো হলো সব ইলেকট্রনিক্স। সেটাও কিন্তু মূলত বিদ্যুতেরই অংশ, কি বৈদ্যুতিক হিসাব নিকাশেরই তো পার্ট, তাহলে এটাকে আমরা বলি ইলেকট্রিক। গেল ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যালের হিসাব গেল। কেন পরিবাহী ব্যবহার করা হয় না, কেন অর্ধপরিবাহী হয়, তার সুবিধা অসুবিধা দেখলাম। আবার তুমি দেখবা যে অনেক সময় তাপমাত্রা, তোমার বিদ্যুৎ ব্যবহার করতে করতে বা একটা ডিভাইস ব্যবহৃত হতে হতে তার তাপমাত্রা বাড়ে। তাপমাত্রা বাড়লে
রোধ বাড়ে, রোধ বাড়লে পরিবাহিতা কমে, যেটা আমি তোমাদেরকে চলতরিতেও বলেছিলাম। কি রকম? তুমি যদি কপারের খণ্ডে যদি তাপমাত্রা বাড়াও, কপার খণ্ডের যে তোমার মুক্ত ইলেকট্রন যা গেছে গেছে, এখন যে ইলেকট্রন গুলো বিভিন্ন কক্ষপথে সেট করা আছে তাদেরকে যদি সরাতে হয়, এখন এত সহজ না, বেশ শক্তি দিতে হবে, কারণ তাদের বন্ডিংটাও তো তোমার অনেক স্ট্রং, অনেক শক্ত, অনেক শক্তিশালী বন্ধন। এখন ইলেকট্রন গুলা কিন্তু তুমি খুব রুম টেম্পারেচারে আছে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে 30 টন বা 35 টন, সে কক্ষচ্যুত হবে না, শক্তি শোষণ করে নিয়ে হয়তো বা সে ওখানে কাঁপবে, কিন্তু অন্য কক্ষপথে যাওয়ার জন্য আরো বেশি শক্তির প্রয়োজন। তাহলে যদি বেশি কাঁপাকাঁপি করে, আর ওই যে শুরুতে মুক্ত ইলেকট্রন যা যাওয়ার তা তো গেছি পরিবহন ব্যান্ডে, কক্ষ তাপমাত্রাই গেছে, হয়তোবা তাপমাত্রা 35 করছো, তাতেও কিছু ইলেকট্রন হয়তো গেছে, কিন্তু খুব বেশি হামরি যায় নাই, গেছে, কিন্তু কাঁপাকাঁপি বাড়ছে। এই যে কাঁপাকাঁপি কম্পন বাড়তেছে ইলেকট্রনের শক্তি নিয়ে, সেগুলো তো মুক্ত ইলেকট্রনেরও বাড়ছে কম, সেও তো শক্তি নিচ্ছে, ফলে তারা যে ছুটোছুটি করছে এলোমেলো, কিন্তু কম্পন বাড়ছে, ফলে তাদের মধ্যে সংঘর্ষ বাড়ে। কিন্তু ওই তুলনায় মুক্ত ইলেকট্রনের সংখ্যা অত বাড়ে না। সংঘর্ষ বাড়লে বাধা বাড়ে, মানে রোধ বাড়ে, তাহলে খুব সহজে মাথা থেকে ও মাথায় যেতে পারে না, পরিবহন করতে পারে। এই জন্য যে কোনো পরিবাহীর তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে, পরিবাহিতা কম। আমরা চলতরিতে সেখানে কিন্তু আমি এই ব্যাখ্যাই দিয়েছি। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আমি সেখানে বলছিলাম উল্টো হয়, সেটা আমরা ইলেকট্রনিক্সে দেখাবো। বলো, অর্ধ পরিবাহীতে এই সিলিকনে যদি তুমি সামান্য তাপ দাও, তখন বিভিন্ন কক্ষপথ থেকে ঘোরার মতো ছুটে 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 খালি তোমার পরিবহন ব্যান্ডে, ওখানে 10 ডিগ্রি দিলে খুব একটা মুক্ত ইলেকট্রন যাচ্ছে না, বরঞ্চ কম্পন বৃদ্ধি পাচ্ছে। আর এখানে কম্পন কখন বৃদ্ধি পাবে, ওই শক্তি নিয়ে খালি ইলেকট্রন দৌড়ে আসে পরিবহন ব্যান্ডে, হাজার হাজার কোটি বিলিয়ন বিলিয়ন কোটি ইলেকট্রন জমা জমা হচ্ছে পরিবহন ব্যান্ডে। পরিবহন ব্যান্ডে যখন ইলেকট্রন যাচ্ছে, সেখানে তারা এখন খুব মুক্তভাবে চলাচল করতে পারতেছে। এখানে প্রচন্ড, মানে প্রচন্ড না, প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাচ্ছে। মুক্ত ইলেকট্রন বেড়ে যাওয়া মানে কি? পরিবহন বেশি হচ্ছে, তড়িৎ পরিবাহিতা বেড়ে যাচ্ছে, তাহলে তার এগেইনস্টে আমরা বলতে পারি রোধ কমে যাচ্ছে। তাহলে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি ঘটনা ঘটতেছে? তাপ দিলে তার রোধ কমে যায়, পরিবাহিতা বেড়ে যায়। আর পরিবাহীর ক্ষেত্রে কি ঘটনা ঘটছে? সেখানে তাপ দিলে তার রোধ বেড়ে যায়, পরিবাহিতা। তাহলে বিষয়গুলো মাথায় রাখতে হবে যে পরিবাহীর ক্ষেত্রে তাপ দিলে পরিবাহিতা কমে যায়, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তাপ দিলে পরিবাহিতা বেড়ে যায়। রোধের বিষয়ে তাদের উল্টা ওইভাবে দেখে। তাহলে কেন ওই যে ভিতরে তোমার পরিবহন ব্যান্ড, মুক্ত ইলেকট্রন, এই বিষয়ে একটু বুঝলে জিনিসটা খুব ভালোভাবে বোঝা যায়। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের ইনফরমেশন, এই বিষয়গুলো মাথায় সেট আপ করে রাখতে হবে, তা নইলে কিন্তু তুমি জায়গাগুলো সব বিষয় টিষয় নিয়ে এলোমেলো করে ফেলবে। তাহলে এখানে আমাদের এই 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 বিষয়গুলো এখন আমরা দেখব, এই যে অর্ধ পরিবাহী তারা যে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে, সেখানে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে কারা কারা, সেখানে চার্জ ক্যারিয়ার কে কে, সেখানে দুইটা শব্দ আছে, ইলেকট্রন এবং হোল। এই বিষয়গুলো কি হোল, হঠাৎ করে এরকমের একটা ধারণা আমাদের ভিতরে আসে এবং বিষয়টা নিয়ে আমাদের ভিতরে যথেষ্ট কনফিউশন অবস্থার সৃষ্টি হয়। দেখি তো হোল জিনিসটা কি। এখানে তুমি যখন একটা সিলিকনের একটা বাল্ব, একটা যদি খন্ড নেয়, এক খন্ড সিলিকন নাও, তাহলে এরকম সিলিকন তো কোটি কোটি সিলিকন সাজানো, সিলিকন সিলিকন
সিলিকন, 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 এরকম তোমার সাজানো আছে হাজার হাজার সিলিকন, হাজার হাজার কোটি কোটি সিলিকন। এরকম আছে। এখন তুমি দেখো এই যে সিলিকন আর একটা সিলিকনের সাথে যুক্ত হয়েছে, একটা সিলিকনের আউটার শেলে ইলেকট্রন থাকে 4টা, ইলেকট্রন বিন্যাস করলে দেখবে। তাহলে ওর আউটার শেলে ইলেকট্রন, ওর এই একটা ইলেকট্রন, ওর এই একটা ইলেকট্রন, ওর একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, যোজন ব্যান্ড। সে আরো 4টা সিলিকনের সাথে 4টা ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে 4টা সিলিকনকে সে ধরতে ধরে সে 4 হাত পূর্ণ করলো, 4টা বন্ধন তৈরি করলো। একটা বন্ধন, একটা বন্ধন, একটা বন্ধন। কিন্তু ওই যে বলেছি কক্ষ তাপমাত্রায় সিলিকনের এই যে কিছু কিছু ইলেকট্রন মুক্ত, তাই মুক্ত হলে কোন কক্ষপথ থেকে মুক্ত হবে? তার কিন্তু প্রথম দ্বিতীয় কক্ষপথ থেকে ওইভাবে না, সেটা যোজন ইলেকট্রন থেকে, মানে শেষ যোজন ব্যান্ড, মানে সর্বশেষ কক্ষপথ। সেখানে সাধারণত বন্ধন অটোমেটিক, এই কক্ষ তাপমাত্রা অটোমেটিক ভেঙে যায়, ভেঙে সেখান থেকে কিছু ইলেকট্রন মুক্ত হয়ে পরের কক্ষপথে চলে আসে। তাহলে এই যে এভাবে বন্ধন সর্বশেষ কক্ষপথের এরকম বন্ধন প্রত্যেকটার সাথে, তাহলে এখান থেকে হয়তো এই জায়গাটা বন্ধনটা ভেঙে যায়, এই জায়গাটা ফাঁকা হয়ে একটা ইলেকট্রন এখানে মুক্ত হয়ে আসছে। ফলে এই জায়গায় একটা হোল সৃষ্টি হয়েছে, একটা গর্তের সৃষ্টি হয়েছে, একটা খালি জায়গা সৃষ্টি হয়েছে। তাহলে এরকমের অসংখ্য অসংখ্য মুক্ত ইলেকট্রন এরকম আসে, অসংখ্য মুক্ত ইলেকট্রন এরকমের তোমার মুক্ত হচ্ছে এই পৃষ্ঠে। এজন্যই তো যে পার্সিয়াম কিউবে 1.5 × 10⁻10 সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকে। তাহলে ওই মুক্ত ইলেকট্রন গুলো স্ট্রাকচারের উপরে অনবরত তারা পরিবহন ব্যান্ডে, তার মানে কি নিয়ন্ত্রণহীন ভাবে তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ফলে তারা তড়িৎ পরিবহনে অংশ নিচ্ছে। তাহলে এখানে চার্জ ক্যারিয়ার ইলেকট্রন, কারণ যে পরিবহন করে সেই চার্জ ক্যারিয়ার। এখন এইখানে আরেকটা ঘটনা ভিতরে ভিতরে ঘটে, সেটা হইল এই যে ইলেকট্রন এখানে তোমার আবার তোমার এই জায়গাটা ভাঙবে, ভাঙে এখানের একটা ইলেকট্রন সে মুক্ত এখানে আসবে। অনেক সময় এই ইলেকট্রন সে দৌড় দিয়ে এইখানেও চলে আসে, সে স্ট্রাকচারে যায়। আবার কিছু কিছু ইলেকট্রন অন্য জায়গায় যেয়ে সেখানে কিছু বন্ধন রিফর্ম করে, যে বন্ধনগুলো ভেঙে গেছিল, ফাঁকা সৃষ্টি হয়ে রয়েছিল, অন্য জায়গার বন্ধন ভেঙে সেখান থেকে ইলেকট্রন এসে সেই ফাঁকারও মাঝে মাঝে পূর্ণ হয়, ফাঁকা জায়গাটাও মাঝে মাঝে পূর্ণ, আবার মাঝে মাঝে ফাঁকা জায়গায় যায় না, স্ট্রাকচারে চলে যায়। যখন কিছু কিছু ইলেকট্রন অন্য বন্ধন ভেঙে কিছু কিছু ইলেকট্রন যে পুরনো ভাঙ্গা বন্ধন আবার রিফর্ম করে, তখন এইখানে এই গ্যাপটা পূর্ণ হয়ে যায়, ফলে এইখানে আবার গ্যাপটা সৃষ্টি। তাহলে আমরা বলতে পারি যে এইখানে যে গ্যাপ ছিল, দ্যাট মিন্স হোল ছিল, গর্ত ছিল, সেই গর্ত দৌড় দিয়া এখানে চলে আসছে। হয়তো তুমি বলবা যে না, এখানে করছে, এখানে এই জায়গা থেকে ইলেকট্রন দৌড় দিয়ে এখানে আসছে, কিন্তু আরেকজনে বলবেন না, এখান থেকে গর্ত দৌড় দিয়ে এখানে আসছে। একই কথা, কারণ যখন ইলেকট্রনটা দৌড় দিয়ে এখানে যে গর্তটা পূরণ করেছে, এখানে আবার গর্তটা সৃষ্টি হয়েছে, তার মানে ওই গর্তটা এখানে আসছে এটাও বলা যায়, বা এখানে নতুন গর্ত সৃষ্টি হয়েছে এটাও বলা যায়, অথবা ইলেকট্রন দৌড় দিয়ে এখানে গেছে এটাও বলা যায়। তাহলে তোমার যারা এরকম নিয়ন্ত্রণহীন ভাবে ছুটাছুটি করে, দৌড়দৌড়ি করে, তারাই তড়িৎ পরিবহনে অংশ নেয়, সে করে ইলেকট্রন। আবার এখানে দেখেছি ওই বন্ধন রিফর্ম করার জন্য হোলও দৌড়ায়। এজন্য ইলেকট্রন এবং হোল উভয়ই চার্জ ক্যারিয়ার, উভয়ই তারা চার্জ। বুঝি নাই কথা?
তাদেরকে উভয়কেই চার্জ ক্যারিয়ার বলতে হবে। হয়তোবা হোল একটু কম সংখ্যায়, ইলেকট্রন বেশি এখানে এই সিচুয়েশন, সেক্ষেত্রে তুমি বলতে পারো যে ইলেকট্রন মুখ্য ভূমিকা পালন করে, হোল গৌণ ভূমিকা পালন করে, কিন্তু হোল যে নেই সে কথা বলে। আর এখানে তো আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা দেখছি, এরকম 12 বিলিয়ন, হাজার হাজার বিলিয়ন কোটি পরমাণু সিলিকনের পড়ে রয়েছে এক টুকরা সিলিকনের। এরকমের কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি এরকম হোল ছুটোছুটি করে, এরকম বিলিয়ন বিলিয়ন কোটি ইলেকট্রন ছুটোছুটি করে, সেগুলো তো চিন্তা মানে করলে তুমি দেখো অনেক বিস্তৃত। তাহলে তোমার চার্জ ক্যারিয়ার হোল এবং ইলেকট্রন। এখন হোল নিয়ে বারবার কথা হচ্ছে, হোল হোল কিচ্ছু না, হোল হইল অ্যাবসেন্স অফ ইলেকট্রন, এখানে ইলেকট্রনের অ্যাবসেন্স। তোমার কোন জায়গায় যদি ইলেকট্রনের অনুপস্থিতি হয় সেটাই তোমার হোল। এখন বলতে পারি ইলেকট্রনের অনুপস্থিতি, ইলেকট্রন যেখানে নেই সেটা কি হোল? তাহলে আকাশে বাতাসে তো ইলেকট্রন নেই, মানে বায়ু এখানে মাধ্যমে ইলেকট্রন নেই, তাহলে এটা কি হোল? না, ইলেকট্রন যেখানে থাকার কথা ছিল ইলেকট্রন নেই সেই জায়গায়, তাহলে হোল। যেখানে থাকার কথা ছিল কিন্তু ইলেকট্রন নেই, তাহলে সেটা হোল। তাহলে এই স্ট্রাকচারের মধ্যে তুমি দেখো একটা জিনিস, একটা বিষয় হলো তোমার এই যে হোল, তাহলে এখান থেকে যখনই এই জায়গা থেকে ইলেকট্রন সরে গেছে এখানে একটা গর্ত হয়ে পড়ে গেছে, এখানে একটা ইলেকট্রন থাকার কথা ছিল, ইলেকট্রন নেই, এই জন্য গর্ত ছিল। আবার এখান থেকে ইলেকট্রন আছে, ওই ইলেকট্রনটা এসে এই গর্তটা পূর্ণ করছে, মানে বন্ডটাকে রিফর্ম করছে, ফলে এইখানে আবার গর্তটা সৃষ্টি হয়েছে। তাহলে গর্ত কেন সৃষ্টি হয়েছে? এখান থেকে ইলেকট্রন যাওয়ার কারণে। তাহলে ইলেকট্রনের অ্যাবসেন্স, ইলেকট্রন থাকার কথা ছিল কিন্তু নেই, এটা হোল। তাহলে ইলেকট্রনের চার্জ আমরা জানি পজিটিভ, হোলের চার্জ, হোলে সরি ইলেকট্রনের চার্জ জানি নেগেটিভ, তাহলে হোলের চার্জ, হোলের চার্জ হবে পজিটিভ। এটা হলো হোলের চার্জ। এখন কিরকম হোলের চার্জ পজিটিভ হলো? ইলেকট্রন সরে গেল, তাহলে পজিটিভ হলো। তুমি যদি তোমরা যে ইলেকট্রোলাইসিস যখন করেছো তখন রাসায়নিক তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ কোষ পড়েছো, সেখানে তোমরা যখন ওই সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরিন নিয়ে কথা বলেছো, সোডিয়াম থেকে তোমার যদি কোনোভাবে একটা ইলেকট্রন চলে যায় তাহলে সোডিয়াম প্লাস, সোডিয়াম থেকে একটি ইলেকট্রন চলে যায়, একটি ইলেকট্রন যাওয়া মানে কি? একটা হোল সৃষ্টি করে দেয়। তাহলে ইলেকট্রন যাওয়া মানে অ্যাবসেন্স অফ ইলেকট্রন। এর ভিতরে একটা ইলেকট্রনের ঘাটতি, কমতি, তার মানে একটা হোল সৃষ্টি। যখনই একটা ইলেকট্রনের ঘাটতি হয়েছে তখন একটা প্লাস সৃষ্টি হয়েছে, তখন যখন একটা হোল সৃষ্টি হয়েছে তখনই একটা প্লাস সৃষ্টি হয়েছে। তার মানে আমরা বলতে পারি একটা হোল মানে হলো একটা পজিটিভ, যে এখান থেকে ইলেকট্রনটা যাচ্ছে, তাহলে গেলেই তোমার ও পজিটিভ চার্জ শো করে দিচ্ছে, আর ইলেকট্রন যাওয়া মানেই হলো এর ভিতরে তোমার একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি করে দেওয়া, তার মানে হোলটা হলো পজিটিভ চার্জ। কারণ ইলেকট্রন চলে গেলেই পজিটিভ চার্জ হয়, আর ইলেকট্রন চলে যাওয়া মানেই হলো হোল, ইলেকট্রনের ঘাটতি, তাহলে হোল মানেই হলো পজিটিভ, এর জন্য হোলকে পজিটিভ চার্জ। তাহলে সুস্থিতির জন্য ইলেকট্রন থাকার দরকার ছিল কিন্তু নেই। এই যে নেই, এইটা কি বলা হয়? এই যে ইলেকট্রন থাকার দরকার ছিল কিন্তু ইলেকট্রন নেই, তাহলে সুস্থিতির জন্য যার অভাব এখানে রয়েছে তাকেই হোল বলে। তাহলে ইলেকট্রনের থাকার দরকার ছিল কিন্তু নেই, ওই জায়গাটাই। সাধারণত আমরা হোলের সংজ্ঞাটা খুব সহজভাবে এরকম বলতে পারি যে যা ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে নিরপেক্ষ অবস্থার সৃষ্টি করে তাকে, কারণ ইলেকট্রন নেগেটিভ আর হোল পজিটিভ এর সাথে যুক্ত হয়ে নিরপেক্ষ অবস্থার সৃষ্টি করে থাকে। হোলের বিষয়টা আমরা দেখলাম। এখন দেখি এই স্ট্রাকচারটা, এটা কি তোমার নিরপেক্ষ না চার্জ? তুমি এখানে দেখো সিলিকন নিয়েছো, যতগুলো ইলেকট্রন ততগুলো প্রোটন,
কিন্তু মাঝখানে জাস্ট বন্ধন ভাঙছে, ইলেকট্রন বের হয়েছে, পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে, কিন্তু বাহির থেকে তুমি কোনো চার্জ দেও নাই, ওখান থেকে নেওয়া নাই। তাহলে ওভারঅল এখানে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যার কোনো ভেরিয়েশন নেই, তাহলে ওভারঅল টোটাল স্ট্রাকচারকে তোমাকে নিউট্রাল বলতে হবে। কিন্তু ইলেকট্রন এখান থেকে দৌড়াইয়া এই স্ট্রাকচারের উপরে ছুটোছুটি করতেছে, নেগেটিভ চার্জ হয়তো শো করতেছে, আবার ইনডাইরেক্টলি কিছু হলো দৌড়াদৌড়ি করতেছে, কিছু পজিটিভ চার্জও শো করতেছে, কিন্তু তাই বললে তুমি তাকে কখনো নেগেটিভ কখনো পজিটিভ এরকম বুঝতে, তাকে নিরপেক্ষ। তাহলে এই স্ট্রাকচার কিন্তু একটা নিরপেক্ষ। আমরা এই যে বিষয়গুলো এখানে কথা বললাম, এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই ইনফরমেশন গুলো একটু মাথায় রেখো। আমাদের কিন্তু আগামীকালকে পড়া আছে সকাল 8টা থেকে 9টা আর 9টা থেকে 10টা। আমরা গত দিন যে পড়াটা করতে পারি নাই, এটা আমরা আগামী দিন করব। তাহলে এইটুক পর্যন্ত তোমরা একটু এই ইনফরমেশন গুলো মাথায় নেবে এবং এগুলো মনে রাখার চেষ্টা করবে। এগুলো সাধারণত ওই রকম মনে থাকে না, মন থেকে হারাইয়ে যায়। এই ইলেকট্রনিক্স এর এগুলো হলো বেসমেন্ট। এগুলো তোমার মাথায় না থাকলে তুমি কিন্তু অনেক কিছুই তোমার বিষয় যাই সামনে পড়ো সবগুলো কেমন কেমন মনে হবে। এগুলো একটু বারবার শুনবা, এই ইনফরমেশন গুলা মাথায় একদম সেটআপ দিয়ে রাখার চেষ্টা করো। আগামীকালকে আমরা দেখব কিভাবে এই যে অর্ধপরিবাহী প্রকারভেদ, তার দুই রকমের প্রকারভেদ আছে, একটা এন টাইপ একটা পি টাইপ। ওই যে বিশুদ্ধ মিলানো হয়, মানে অন্য পদার্থ তার ভিতরে যুক্ত করা হয় অর্ধপরিবাহীর সাথে, তাই কখনো যুক্ত করে আমরা পি টাইপ বানাই, কখনো এন টাইপ বানাই। পি টাইপ কিভাবে বানাই, কখন বানাই, পি টাইপের চার্জটা কি, চার্জ ক্যারিয়ার কি, এন টাইপের আসলে ওভারঅল আধানটা কি, সেখানে চার্জ ক্যারিয়ার কে, কখনো কখনো ইলেকট্রন চার্জ ক্যারিয়ার হয়, কখনো কখনো হোল চার্জ ক্যারিয়ার হয়, সেইগুলো আমরা খুঁজে বের করি। কিন্তু চার্জ ক্যারিয়ার যে ইলেকট্রন এবং হোল দুটাই হতে পারে সেটা কিন্তু এখানে আমি বলে দিচ্ছি। এটি কিন্তু ঠিক করে ফেলবে এখান থেকে, কেন চার্জ ক্যারিয়ার দুটাই হয়। তাহলে কখন কোন জায়গায় কে মুখ্য ভূমিকা পালন করে সেটা আমরা পড়ে ওই এন টাইপ পি টাইপের মধ্যে দেখব। আর ওখানে আমরা আগামীকালকে তাহলে বায়াসিং কিভাবে বায়াসিং হয়, তাহলে এন টাইপ পি টাইপ এবং বায়াসিং, তাহলে ওই জিনিসগুলো একটু পড়ো আর পিছনে এই জিনিসগুলো। ওকে, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আছে আমরা যা এতক্ষণ বললাম এর উপরে কারো কোনো কোয়েরি থাকলে বলতে পারো। কোয়েরি করে শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছে। তাহলে আমরা এ পর্যন্ত মোটামুটি আমরা একটু ঠিকঠাক করি। ওকে, তাহলে আমরা লিভ নিয়ে নিচ্ছি, এগুলো পড়ো। আগামী দিন শুক্রবার, আগামীকাল শুক্রবার সকাল 8টা থেকে 9টা আর 9টা থেকে 10টা পড়া। ওকে, আল্লাহ।